নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রর গল্প হলদে বাড়ি। চাঁদের আলো সাদা মোমের মতো গলে পড়েছে শহরের ওপর। সমস্ত রাস্তাটা মখমলে ঢাকা, আর গলন্ত মোমের মতোই নরম অঞ্জনার হাত। আঙুলগুলি এমনভাবে জড়িয়ে আছে চিন্ময়ের আঙুলের সঙ্গে যে তার মনে হচ্ছে হাত ছাড়িয়ে নিলেও গলানো মোম তার হাতে জড়িয়ে থাকবে। হাত অবশ্য ছাড়িয়ে নিল না চিন্ময়। অঞ্জনার হাতখানা তুলে নিয়ে নিজের ঠোঁটে ছোঁয়ালো। কয়েকজন লোক অঞ্জনার একেবারে ডান কাঁধ ঘেঁষে চলে গেল। কোনো রকমে কাঁধটা সংকুচিত করে স্পর্শ বাঁচালো অঞ্জনা। দেখেছ রাস্তায় কি ভিড়? চিন্ময় বলল, অন্তত 4 গুণ লোক বেড়েছে কলকাতায়। আরো বেশি। কিন্তু যাই বলো, এবার সত্যি সত্যি কসমোপলিটন শহর হয়ে উঠল কলকাতা। আমেরিকান, অস্ট্রেলিয়ান সব এসে তাঁবু পেতেছে। না আছে এমন দেশ নেই। বেশ লাগে আমার, শুধু যদি ওদের চেহারাটা অত কুৎসিত না হতো। চিন্ময় হাসল। ভারী একটা আফসোসের কথা বটে। অঞ্জনা বলল, দেখো, যুদ্ধ জিনিসটা আমার কাছে যে খুব অপছন্দের তা নয়, কিন্তু এখনকার মারণাস্ত্রগুলি বড় অসুন্দর। তলোয়ারের মতো সূক্ষ্ম ধারালো ঝকঝকে নয়, বড় স্থূল জটিল সব যন্ত্র। অনেকখানি জায়গা জুড়ে সব পড়ে থাকে। তাই যুদ্ধক্ষেত্রেরও আজ সমস্ত পৃথিবী না জুড়লে চলে না। চিন্ময় বলল, হ্যাঁ, প্রাসাদের জানলা খুলে বসে বসে দেখবে, তারপর বিজয়ীর কণ্ঠদেশ লক্ষ্য করে বড় মাল্য ছুঁড়ে দেবে, তার উপায় নেই। এ যুদ্ধে বরং সব হয় জানালা দরজা বন্ধ করে রাখতে হয়। কখন বোমার গুঁড়ো উড়ে এসে চোখে পড়বে, বড় প্রজেইক। অঞ্জনাও হাসল। তাছাড়া কি, ঝকঝকে ইস্পাতের তলোয়ার আর প্রবালের মতো গাঢ় টকটকে লাল রক্ত। ভেবে দেখো তো কি সুন্দর। কোনো বাহুল্য নেই, সূক্ষ্ম পরিচ্ছন্নতা। সে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সত্যি বলা যায়, মরণ রে, তুহু মম শ্যাম সমান। এদিক থেকে সে কালই আমার পছন্দ। চিন্ময় হাসল। তোমার পছন্দের তারিফ করছি, তবে ওটা কিন্তু সে কালও নয়, এ কালও নয়, কেবল যাত্রার কাল। অঞ্জনা মুখ ভার করল। বেশ, যাত্রাই হলো। ভারী তো ঐতিহাসিক, কেবল তত্ত্ব খুঁটে খুঁটে খেলে, তার চেয়ে বেশি কিছু করতে পারলে না। চিন্ময় বলল, মারাত্মক আঘাত এনেছ এবার, সন্ধি প্রার্থনা করছি। অঞ্জনা হাসল। বিনা শর্তে তো? চিন্ময় বলল, না, একেবারে বিনা শর্তে নয়, 2-1টা শর্ত আছে। পথ দিয়ে যেন ওরা হেঁটে যাচ্ছে না, হাওয়ায় ভেসে চলেছে। রাস্তায় ভিড় এখনো আছে। ট্রাম, বাস আর ট্যাক্সি চলছে সশব্দে। পেভমেন্টের ওপর স্থানে স্থানে কতকগুলি লোক হাত পা জড়ো করে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়েছে। অভ্যাসবশে তাদের পাশ কাটিয়ে রাস্তায় নেমে পড়েছে চিন্ময়, আর তাকে ছায়ার মতো অনুসরণ করছে অঞ্জনা। দুপাশের বাড়িগুলি স্তব্ধ দাঁড়িয়ে, জ্যোৎস্নায় ভিজে উঠেছে, কিন্তু বর্ণ, গন্ধ, ধ্বনি ভরা এই পরিচিত পৃথিবী ওদের কাছ থেকে যেন অবলুপ্ত হয়ে গেছে। সবকিছুতে মিলিয়ে আছে শুধু একটা অশরীরী সৌরভ, বহু দূর থেকে ভেসে আসা অস্পষ্ট সেতারের মধুর একটা টান। কিন্তু আরো খানিকটা এসে একটা গলির মোড়ে এই জ্যোৎস্নার সমুদ্রের মধ্যে কদাকার এক কুমিরের পিঠ ভেসে উঠল অঞ্জনার চোখের সামনে। রাস্তা থেকে কয়েক হাত দূরের গলির মধ্যে ডান দিকে বড় একটি ডাস্টবিন। তারই ভিতর ঝুঁকে পড়ে একটা লোক দুহাতে কি ঘাঁটছে, তার পিঠটা কেবল দেখা যাচ্ছে। হঠাৎ পায়ের শব্দ পেয়ে লোকটা মুখ তুলে তাকালো। হাতে তার কিচ্ছু ওঠেনি, কেবল তরল খানিকটা জিনিস দুহাতে জড়িয়ে গেছে। তাতে জিভ লাগিয়ে একটু চেটে লোকটিও মুখ বিকৃত করল। তারপর অঞ্জনাকে দেখে ছুটে এসে হাঁটু গেড়ে দুহাতে তার জানু পর্যন্ত জড়িয়ে ধরল। মুহূর্তের মধ্যে কাণ্ডটি ঘটে গেল। চিন্ময় কি অঞ্জনা বাধা দেওয়ার অবকাশ পর্যন্ত পেল না। দুজনেই একটুকাল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর অঞ্জনা নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করতে করতে বলল, ছি, ছাড়ো।
প্রত্যুত্তরে লোকটি অঞ্জনার হাঁটু দুটি আরো আঁকড়ে ধরে প্রায় নিজের বুকের সঙ্গে মিশিয়ে ফেলল। তারপর ঊর্ধ্বে অঞ্জনার মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে কি বলল বোঝা গেল না। অঞ্জনা আবার অসহায়ের মতো বলল, ছাড়ো ছাড়ো। পাশ থেকে চিন্ময় ধমক দিয়ে উঠল, এই ছাড় ছাড় শিগগির। লোকটি যেন ভ্রুক্ষেপই করল না। বার দুই জুতার ওপর মুখ রাখল অঞ্জনার। তারপর আবার মুখের দিকে তাকিয়ে অস্ফুট শব্দ করে উঠল। তার মুখের বিকৃত ভঙ্গিতে কেবল বোঝা গেল সে কাঁদতে চাচ্ছে। অঞ্জনা তিরস্কারের সুরে চিন্ময়কে বলল, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবল মজাই দেখবে। এবার চিন্ময় বাহু ধরে লোকটিকে ছাড়িয়ে নিল। ধমক দিয়ে বলল, দূর থেকে চাইতে পারিস নে, পা ধরতে গেলি কোন সাহসে? অঞ্জনা বিরক্ত কণ্ঠে বলল, থাক থাক, বীরত্ব খুব দেখা গেছে, এবার কিছু দিয়ে ওকে বিদায় করে দাও। চিন্ময় নিরুত্তরে গম্ভীর মুখে ব্যাগ খুলে একটা সিকি ছুড়ে দিল লোকটার দিকে। আরো খানিকটা পথ হনহন করে এগিয়ে গিয়ে অঞ্জনা ক্লান্ত হয়ে এক জায়গায় থামল। পরমুহূর্তে চিন্ময় গিয়ে আলগোছে অঞ্জনার কাঁধে হাত রাখল। অঞ্জনা শিউরে উঠে কাঁধটাকে সংকুচিত করল, ছি, ছুঁয়ো না, আমার সমস্ত গা ঘিন ঘিন করছে, বাড়ি গিয়ে স্নান না করে নিলে আর ভালো লাগবে না। আর তুমিই বা কিরকম, ওই হাত দিয়েই না লোকটাকে সরিয়ে দিয়েছিলে, আর সেই হাতই আমার কাঁধে রাখছ। এ সময় কথা কাটাকাটি করলে ফল আরো খারাপ হয়। চিন্ময় গম্ভীর মুখে হাতটা সরিয়ে নিল। অঞ্জনা এবার কোমল কণ্ঠে বলল, আর হাঁটতে ইচ্ছে করছে না, এখনো বেশ খানিকটা পথ, একটা ট্যাক্সি ডাকবে? চিন্ময় বলল, এখনই ডাকছি, অনেক আগেই ডাকা উচিত ছিল। ট্যাক্সিতে উঠে অঞ্জনা বেশ একটু ফাঁক রেখে সরে বসল। আবার বলল, ভারী গা ঘিন ঘিন করছে, বাড়ি গিয়ে ভালো করে চান করে ফেলতে হবে। সুচিতার বাড়াবাড়িতে অদ্ভুত সূচিবায়ুতা দাঁড়িয়ে গেছে অঞ্জনার, ঠিক ওর ঠাকুরমার মতো। ওর মাও নাকি এমনি ছিলেন শোনা যায়। যেন একটা বাংলা দৈনিক পত্রিকা থেকে উদ্ধৃত করছে এমনভাবে চিন্ময় বলল, ওদের এখন সব হাসপাতালে পাঠানো হচ্ছে। অঞ্জনা বলল, তাই তো দেখছি কাগজে। 3-4 মিনিটের মধ্যে বাড়ির সামনে এসে ট্যাক্সি থামল। জ্যোৎস্নার সমুদ্রে সাদা একখানা জাহাজ নোঙর ফেলে রয়েছে। আসলে রং এই জাহাজি প্যাটার্নের বাড়িখানার সাদা নয়, হালকা হলদে। রাত্রে এমন দেখাচ্ছে। ধবধবে সাদা রং পছন্দ রমলার, কিন্তু অঞ্জনা ভক্ত হলুদ রঙের, সোনালি হলুদ। ক্ষিতীশবাবু ছোট মেয়ের পছন্দ মতোই রং করিয়েছেন বাড়িখানার, আর রমলার পছন্দ অনুযায়ী রং রাত্রে হয়ে যায়। হলুদ রং পছন্দ অঞ্জনার। জানালা দরজায় হলদে রঙের পর্দা, ফুলদানির ফুল আর কাচের আলমারির শাড়িগুলি প্রায় সব হলদে। ট্যাক্সির ভাড়া মিটিয়ে গম্ভীর মুখে দুজনে গিয়ে সিঁড়ি বেয়ে উঠল। ডান দিকে আর একটা ঘরে ক্ষিতীশবাবু ঝুঁকে পড়ে যুদ্ধ সংক্রান্ত একটা বই লিখছেন। পেনশনের পর যুদ্ধ সম্বন্ধে ভারী কৌতূহলী হয়ে উঠেছেন ক্ষিতীশবাবু। ঘরের দেওয়ালগুলিতে নানা দেশের বড় বড় মানচিত্র, আলমারিগুলিতে মোটা মোটা বই, সাময়িক পত্রে বিভিন্ন ছোট ছোট আর্টিকেল লিখে এবার একটা বড় বইয়ে তিনি হাত দিয়েছেন। তাই নিয়েই ব্যস্ত। কাল তার 63তম জন্মতিথি গেছে। সেই উপলক্ষে মেয়ে, জামাই আর ভাবি জামাই চিন্ময় এসেছেন। আজও তাদের যেতে দেননি। রবিবার অফিস আদালত সবই তো বন্ধ। কি এমন কাজকর্ম থাকতে পারে? যা থাকে কাল করলেই চলবে। তেতলার বড় রুমটায় ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে চুরুট টানছেন অর্জুনবাবু। রমলা শঙ্কিত মুখে বারবার দোরের কাছে আসছে আর ফিরে গিয়ে বসছে। দোরের পাশে এসে দুজনে দাঁড়াতেই অর্জুনবাবু বললেন, এই যে এসেছো, তোমার দিদি তো অস্থির হয়ে উঠেছেন এরই মধ্যে। অঞ্জনা বলল, অস্থির হবার কি আছে, আসছি। তারপর পূব দক্ষিণ কোণে তার নিজের ঘরটায় গিয়ে ঢুকল। অর্জুনবাবু বললেন, কি ব্যাপার, হঠাৎ এমন ছদ্ম গাম্ভীর্য কেন? সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দুজনে মিলে পরামর্শ করে এসেছো বুঝি? রমলা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলেন। অঞ্জু ওভাবে মুখ গম্ভীর করে চলে গেল যে, রাস্তায় কোনো কিছু ঘটেনি তো? তীক্ষ্ণ দৃষ্টিতে চিন্ময়ের দিকে তাকালেন রমলা। চিন্ময় ভারী বিরক্ত বোধ করল। এই ডিটেকটিভগিরির কি মানে হয়? তারপর অর্জুনবাবুর দিকে চেয়ে চিন্ময় জবাব দিল, কি আবার ঘটবে, একটা লোক হঠাৎ অঞ্জনাকে পথের মধ্যে জড়িয়ে ধরেছিল।
আতঙ্কে অস্ফুট শব্দ করে উঠলেন রমলা, কিন্তু অর্জুনবাবু হেসে উঠলেন হো হো করে। বললেন, ন্যারেশনটা থার্ড পার্সনেই সুবিধে বটে, লোকটিকে দোষ দেওয়া যায় না। এমন জ্যোৎস্না ধবল রাত, জনবিরল পথ, ওই তো সম্পূর্ণ কাঙ্ক্ষিত পরিণতি, ওতে আকস্মিকতার কি আছে? চিন্ময় বিরক্ত হয়ে বলল, পা জড়িয়ে ধরেছিল একটা ভিখিরি। এবারও অর্জুনবাবু হাসলেন। একেবারে পা? তা কি করবে ভাই, মাঝে মাঝে ভিখিরিও সাজতে হয় বই কি। চিন্ময় এবার অসহায়ভাবে রমলার দিকে তাকালো। রমলা ধমক দিয়ে উঠলেন অর্জুনবাবুকে, কি যাতা আরম্ভ করেছ, ভালো লাগে না, সব সময় তোমার রসিকতা। তারপর আদ্যপান্ত সব শুনে রমলা শঙ্কিত হয়ে উঠলেন। 2-3 বছর বয়সেই মা মারা যায় অঞ্জনার। সন্তান স্নেহে রমলাই এই ছোট বোনটিকে মানুষ করে তুলেছেন। একটু চুপ করে থেকে রমলা বললেন, যা মেয়ে, এখন একটা কাণ্ড কারখানা না ঘটালেই বাঁচি। অর্জুনবাবু বললেন, কাণ্ড আবার কি ঘটাবে, তুমিও যেমন, গেল কোথায়? রমলা বললেন, কোথায় আবার, বাথরুমে, সারা রাতের মধ্যে চান শেষ হয় কিনা দেখো। চিন্ময় জিজ্ঞাসা করল, এমন সূচিবায়ু হয়ে উঠল কি করে? রমলা বললেন, ছেলেবেলা থেকেই শৌখিন, পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালোবাসে। বাবা বলতেন, ও শৌখিন হবে না তো হবে কি, ও আমার সৌন্দর্যের প্রতিমা। তোরা কোনো বাধা দিস না, যা খুশি করুক, ওকে খুশি দেখতে ভালো লাগে না তোদের? বাড়ির কোথাও এক কোণা ধুলো জমলে কি এক টুকরো কাগজ পড়ে থাকলে ও সহ্য করতে পারে না। সেই মুহূর্তে তা পরিষ্কার করিয়ে তবে ছাড়বে। ঝি চাকরদের একটু অপরিচ্ছন্ন থাকবার জো নেই। ও নিজে তাদের পোশাক পরিচ্ছদ পছন্দ করে দিয়েছে 2-3 রকমের, তা আবার সপ্তাহে সপ্তাহে বদলানো চাই, ওর জানালাগুলির পর্দার রঙের মতো। এমনকি চাকরদের কারো মুখে একদিনের দাড়ি জমবে তার জো নেই। ডেইলি তাদের শেভ করতে হবে। ঝিদের সে বালাই নেই, কিন্তু তাদের বিপদ চুল নিয়ে। উস্কো কুস্কো তারা থাকতে পারবে না, আবার 1 ফোঁটা তেল বেশি পড়ে গেলেও চলবে না। দেখতে একটু বেশি রকমের কুশ্রী এমন একটি ঝি একবার এ বাড়িতে এসেছিল কাজ করতে। 2 মাসের মাইনে বেশি দিয়ে ও তাকে বিদায় করে দিয়েছিল। এর আগে একটা পাঞ্জাবি ড্রাইভার ছিল, নাম ইন্দ্রনাথ, ভারী সুপুরুষ, খুব ভালোবাসত তাকে অঞ্জনা। মোটরে বসে চারপাশের আর কিছুর দিকে ওর চোখ থাকতো না, কেবল ইন্দ্রনাথকে দেখত আর দেখত ওর গাড়ি চালানো। চিন্ময় একবার চোখ তুলে রমলার দিকে তাকালো। রমলা মৃদু হাসলেন। তারপর দাঁত রসায় একদিন সেই ইন্দ্রনাথের গাল উঠল ফুলে। ও আর বেরোয় না ঘর থেকে, ওঠে না গাড়িতে, মুখ ভার করে ঘরের মধ্যে চুপচাপ বসে থাকে। বললুম, কি হলো তোর? ওকে তুমি হাসপাতালে পাঠিয়ে দাও দিদি, এক্ষুনি। বলিস কিরে, আর একটা ড্রাইভার না হয় ঠিক করে, বাবার কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে যে। তা হোক গিয়ে, তুমি পাঠিয়ে দাও। সমস্ত মুখটাই ফুলে গেছে, হাসতে আর পারে না ইন্দ্রনাথ। তবু কথা শুনে হাসবার অদ্ভুত চেষ্টা করে সে বলল, এজন্যে আবার ডাক্তার দরকার কি দিদিমণি, আমি এমনিতেই ভালো হয়ে যাব। অসুখের চেয়ে ডাক্তারকে ইন্দ্রনাথ বেশি ভয় করত। তার আশঙ্কা ছিল ডাক্তার দেখালে সমস্ত দাঁত তারা তুলে ফেলে দেবে। কিন্তু কিছুতেই অঞ্জু শুনবে না, না খেয়ে দিয়ে পড়ে রইল। একেবারে ছোট নয় তখন, 14-15 বছর বয়স হবে। শেষ পর্যন্ত ইন্দ্রনাথকে পাঠানো গেল জোর করে, কিন্তু সে আর ফিরে এলো না। বোধহয় ডাক্তারও ইন্দ্রনাথ দেখায়নি, দাঁত রসাও তার সম্পূর্ণ সারেনি। পরে খোঁজ নিয়ে জেনেছিলাম সে একেবারে দেশে চলে গেছে। বাবার বেশ অসুবিধে হয়েছিল কদিন, আর সেই প্রথম এবং সেই শেষ ওকে খুব বকেও ছিলেন। তার কয়েকদিন পর থেকেই হিস্টেরিয়া। তাড়াতাড়ি থেমে গেলেন রমলা। চিন্ময় আর একবার রমলার দিকে তাকালো, আর সঙ্গে সঙ্গে ঘরে ঢুকল অঞ্জনা। স্নান সেরে শাড়ি বদলে এসেছে, সম্পূর্ণ নতুন দেখাচ্ছে তাকে। সৌন্দর্যের প্রতিমাই বটে, প্রসাধনের সামান্য পরিবর্তনে ওকে এক একবার এক এক রকম দেখায়। চিন্ময় মুগ্ধ হয়ে ভাবল, এ কি শাড়ির রং না মনের রং? কোনো গ্লানি নেই, ক্ষোভ নেই, দৈন্য নেই পৃথিবীতে, শুধু তরল জ্যোৎস্নায় গড়া এই সুন্দরী বসুন্ধরা। অঞ্জনা শুধু নিজেই সাজেনি, আপন শয্যায় পৃথিবীকে সাজিয়ে তুলেছে। অর্জুনবাবু বললেন, এসো।
অঞ্জনা বলল, বাহ, আমাকে দেখেই সব চুপ করে গেলেন যে। অর্জুনবাবু বললেন, তোমাকে চুপ করেই দেখতে হয়। কিন্তু ওই চুরুটটা আগে ফেলে দিন, কি দুর্গন্ধ। হঠাৎ কি মনে পড়ে যাওয়ায় অঞ্জনা শিউরে উঠল। মনে হলো শুধু চুরুটের নয়, আরও যেন কি একটা বিশ্রী গন্ধ সমস্ত ঘরময় ভেসে বেড়াচ্ছে। পাপিয়া সুরভিতেও তা ঢাকা পড়ছে না। রমলার চোখের ইশারায় অর্জুনবাবু তাড়াতাড়ি ফেলে দিলেন চুরুটটা। রমলা বললেন, থাক, আর কোনো কথা নয়, চলো সব খেয়ে নেওয়া যাক। বাবাকে তার লেখার ঘরে গিয়ে জোর করে খাইয়ে এসেছি। যুদ্ধের বই তো নয়, তিনি যেন নিজেই যুদ্ধক্ষেত্রে নেমেছেন। নাওয়া খাওয়ার সময় পর্যন্ত নেই। ব্লাড প্রেশারের রোগী এত অনিয়ম অত্যাচার যদি সয় তো কি বলেছি। আবার বেড়ে পড়বে অসুখ, তখন বুঝবেন মজা। ঠাকুর চাকরগুলি বোধহয় যোগ নিদ্রায় অভিভূত। ঠেলে তুললে তবে তাঁরা উঠবেন। এসো সব। অঞ্জনা বলল, তোমরা খাও দিদি, আমার ভালো লাগছে না, খেতে ইচ্ছে করছে না। মাত্র দুটিখানি খাবি অঞ্জু, রাত্রে উপোস দেয়া ভালো নয়। সব পড়ে রইল। 2-4 চামচ কোনো রকমে মুখে দিয়ে অঞ্জনা টেবিল থেকে উঠে পড়ে বলল, আমার ভারী খারাপ লাগছে, উঠলুম আমি। রমলা শুষ্ক মুখে বললেন, আচ্ছা তুই যা, একেবারে ঘরে গিয়ে শুয়ে পড়। আমি আসবো সঙ্গে? না না, তোমায় আসতে হবে না, সবটাতেই বড় বাড়াবাড়ি তোমার দিদি। কিন্তু খেয়ে উঠে সবাই হাত মুখ ধুতেই অঞ্জনার ঘর থেকে অদ্ভুত শব্দ কানে এলো সকলের। রমলা বললেন, আমি আগেই বুঝেছি। চিন্ময় বলল, তাহলে খেতে না দেওয়াই উচিত ছিল। মুহূর্তের মধ্যে অঞ্জনার ঘরের সামনে সবাই এসে জড়ো হয়েছে। বই ছেড়ে উঠে এসেছেন ক্ষিতীশবাবু। চাকর বাকরের ভিড় জমে গেছে দৌড়ে। বমিতে সমস্ত ঘরটা ভেসে যাচ্ছে। শাড়িতে লেগে আছে খানিকটা। নিজের গায়ের গন্ধে অঞ্জনা নিজেই যেন পাগল হয়ে যাবে। একবার সমস্ত বেশবাস খুলে ফেলতে চাচ্ছে অঞ্জনা, আবার সেগুলিকে চেপে ধরছে লজ্জায়। রমলা সকলের দিকে চেয়ে বললেন, সরে যাও, ভিড় করো না এখানে, ভয় নেই অঞ্জনা। অঞ্জনা চারিদিকে তাকিয়ে বলল, কি নোংরা, কি দুর্গন্ধ, আমাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও, শিগগির সরিয়ে নিয়ে যাও, টিকতে পারছি নে, কি নোংরা আর কি বিশ্রী গন্ধ। ঘরে ঢুকে দৌড় বন্ধ করে রমলা ওর কাপড় ছাড়ালেন। তারপর পাশের আর একটা পরিচ্ছন্ন ঘরে নিয়ে খাটের উপর শুইয়ে দিলেন ওকে। এ ঘর চিন্ময়ের জন্য ঠিক করা হয়েছে। পূব দক্ষিণ খোলা, জানালা দিয়ে চাঁদের আলো গলে পড়ছে। কিন্তু খাটে শুয়ে একটুক্ষণ চোখ বুজে চুপ করে থেকে অঞ্জনা বার কয়েক নাসিকা কুঞ্চিত করে কষ্টে কিসের ঘ্রাণ নিয়ে মুখ বিকৃত করল। এখনো তাই, এখনো সেই গন্ধ, আমি টিকতে পারছি না, সমস্ত বাড়িটাই কি নোংরা হয়ে উঠল। আরো কয়েকবার নাসিকা কুঞ্চিত করল অঞ্জনা। গন্ধে টিকতে পারছি না, আমাকে সরিয়ে নিয়ে যাও। রমলা এগিয়ে এসে ধমক দিয়ে বললেন, এই চুপ কর, কি ছেলে মানুষই হচ্ছে অঞ্জু, চুপ। পাশে চিন্ময় দাঁড়ানো। রমলা তার দিকে চেয়ে চুপে চুপে বললেন, এই সময় ধমক দিতে হয়, চড়চাপ্পর দিতে হয় দরকার হলে, কিন্তু ঠেকানো গেল না বোধহয়। রমলা ফিসফিস করে বললেন, ফিট হচ্ছে, আমি আগেই বুঝেছিলাম। দুটো হাত অঞ্জনা টান করে মেলে ধরল, আঙুলগুলো দৃঢ় মুষ্টিতে আবদ্ধ। রমলা চিন্ময়কে বলল, দেখো দেখি থামাতে পারো কিনা। চিন্ময় এগিয়ে গিয়ে অঞ্জনার প্রসারিত হাতখানা আস্তে আস্তে সরিয়ে রাখতে চেষ্টা করল। সমস্ত শরীর ঘৃণায় সংকুচিত করে শিউরে উঠল অঞ্জনা। ছি ছি ছি, ছাড়ো ছাড়ো। সঙ্গে সঙ্গে কি যেন মনে পড়ে গেল চিন্ময়ের। তারপর ধীরে ধীরে সে সরে দাঁড়ালো। গেটে মোটরের শব্দ। ডাক্তার এসে পৌঁছলেন। এ গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।